বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব কি থাকছে। এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে, এমন কথা বলা হয়েছে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে। দেশ দুটির পক্ষ থেকে চুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও এ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া থেমে নেই। পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান এখন সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেবে কিনা উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। পারমাণবিক সুরক্ষা ইস্যুতে প্রশ্ন করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি যেখানে সব ধরনের সামরিক সক্ষমতাই অন্তর্ভুক্ত। চুক্তিটি এমন এক সময়ে করা হলো যখন পাকিস্তান আর সৌদি আরব দুই দেশের আঞ্চলিক রাজনীতি বেশ উত্তপ্ত। কয়েকদিন আগে কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলাপকালে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলা আরব বিশ্বকে ক্ষুব্ধ করে তোলে। অন্যদিকে গত মে মাসে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার ইতিহাস কয়েক দশক পুরনো হলেও এই চুক্তির বিশেষ তাৎপর্য আছে। বৈঠকের পর জারি করা এক যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, দুই দেশের মধ্যে গত ৮ দশক ধরে বিদ্যমান কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রেক্ষাপটে এই যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে আরো বলা হয়, এই চুক্তিটি নিজ নিজ দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার পাশাপাশি এই অঞ্চল সহ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও সৌদি আরবের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সৌদি পাকিস্তান চুক্তি প্রসঙ্গে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, আমরা এই গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে নজর রাখছি এবং আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাবগুলো খতিয়ে দেখছি। ভারত সরকার তার স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানের জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ লিখেছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ঘোষণা একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি প্রশ্ন তুলেছেন, এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা বলে গণ্য করা হবে? এটা কি কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া, নাকি এটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রচলিত সেই গুজবের আনুষ্ঠানিক স্বীকৃতি যে এর পেছনে সৌদি অর্থায়ন রয়েছে? এই চুক্তি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন পাকিস্তান ও ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। পাকিস্তানের সাংবাদিক তালাত হোসেন প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, এটি বিপুল সম্পদ এবং শক্তিশালী সামরিক সক্ষমতার একীভূত হওয়ার মতো একটি গেম চেঞ্জিং সমন্বয়। এর চেয়ে সময়োপযোগী এবং কৌশলগত আর কিছুই হতে পারে না। দেশটির সাবেক মন্ত্রী মুহিদ হোসেন সৈয়দ এক্সে লিখেছেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে নীরবে পশ্চিমা বিশ্বকে প্রতিস্থাপন করেছে। ভারতীয় সাংবাদিক সুহাসিনী হায়দার এক্সের যৌথ ঘোষণার একটি অংশ শেয়ার করে লিখেছেন, কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সংকটের মুখে পড়ায় সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। কিন্তু প্রশ্ন হলো, ভারতের আগে থেকে চলমান অপারেশন সিন্দুরের জন্য এর অর্থ কি দাঁড়াবে? পারমাণবিক অস্ত্র গবেষক ও লেখক রাবিয়া আক্তারের মতে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের একটি অনানুষ্ঠানিক প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু বর্তমান চুক্তিটি সেই নিরাপত্তা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার বিষয়ে আমি মনে করি এটি একটি স্পষ্ট আশ্বাস, কিন্তু এটি কোনো আদর্শিক পরিবর্তন নয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে রিয়াদকে পারমাণবিক সুরক্ষা দেবে এমন সম্ভাবনা কম, কিন্তু এ বিষয়ে ধোঁয়াশা থাকাই সৌদি আরবের উদ্দেশ্য পূরণ করতে পারে। দশকের পর দশক ধরে দূরত্ব রাখা, অনধিকার চর্চা না করা এবং হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করেই মধ্যপ্রাচ্যে অবস্থান করেছে ভারত। কারণ উপসাগরীয় অঞ্চলে ৯ মিলিয়নের বেশি ভারতীয় শ্রমিক কাজ করেন, যাদের রেমিট্যান্সে সমৃদ্ধ হয় দেশ। তেলের উপর নির্ভরশীলতা ভারতের জন্য এ অঞ্চলকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে উপসাগরের স্থিতিশীলতা সবসময় ভারতের নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে জড়িয়ে ছিল সরাসরি। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের নীতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। পুরনো নীতির পরিবর্তে এখন দিল্লি মধ্যপ্রাচ্যকে দেখেছে বস্তুগত লাভ ও ভূরাজনৈতিক কৌশলের দৃষ্টিকোণ থেকে। শুধু তাই নয়, উপসাগরকে আলাদা করে না দেখে ভারত এখন এটিকে সামগ্রিক বৈদেশিক নীতির অংশ হিসেবে বিবেচনা করছে।
এ প্রেক্ষাপটে ভারত 3টি বৃত্তে অঞ্চলকে ভাগ করেছে। প্রথমত সৌদি আরব নেতৃত্বাধীন গোষ্ঠী, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ইসরায়েল নেতৃত্বাধীন বলয় এবং তৃতীয়ত ইরান কেন্দ্রিক বলয়। ভারতের কূটনৈতিক অবস্থান বর্তমানে মূলত সৌদি ইসরায়েল বলয়ের দিকে ঝুঁকে আছে। হামাস ও হিজবুল্লাহর দুর্বল হয়ে পড়ায় ইরান ঘনিষ্ঠ বলয় ভারতের কাছে আর ততটা গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কও এই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। গত কয়েক বছরে ভারতের অবস্থানে 2টি বড় পরিবর্তন চোখে পড়েছে। প্রথমত, দিল্লি এখন প্রকাশ্যেই ইসরায়েলের দিকে ঝুঁকেছে। দ্বিতীয়ত, পরিস্থিতি অনুযায়ী আবারও পুরনো ভারসাম্যের নীতিতে আংশিক প্রত্যাবর্তন করেছে। উদাহরণস্বরূপ 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর মোদি দ্রুত ইসরায়েলের পাশে দাঁড়ান, কিন্তু একই সঙ্গে 2 রাষ্ট্র সমাধানের প্রসঙ্গ এড়িয়ে যান। আবার 2025 সালের জুনে ইসরায়েল ইরান সংঘাতের সময় ভারত কেবল শান্তি আলোচনার আহ্বান জানায়, কিন্তু সরাসরি সমালোচনায় যায়নি। তবে সাংহাই সহযোগিতা সংস্থার তিয়ানজিন শীর্ষ সম্মেলনে ভারত ইসরায়েল বিরোধী ঘোষণায় স্বাক্ষর করেছিল, যা পুরনো ভারসাম্যের দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত দেয়। সম্প্রতি ইসরায়েলের হামলার ঘটনায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ায় ভারত উদ্বেগ প্রকাশ করে। পরদিন প্রধানমন্ত্রী মোদির টুইটে কাতারের ভূখণ্ডে হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। তবে এখানেও ভাষা ছিল কূটনৈতিক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে কাতারের পাশে থাকার ইঙ্গিত দেওয়া। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের দিকটিও স্পষ্ট। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দিল্লি সফরে গিয়ে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছেন। গাজা সংকট ও বৈশ্বিক সমালোচনার মুখে থাকা ইসরায়েলের জন্য এটি ছিল একটি কৌশলগত সাফল্য। সব মিলিয়ে দেখা যাচ্ছে ভারতের মধ্যপ্রাচ্য নীতি এখন আর পুরনো নিরপেক্ষতায় আবদ্ধ নেই, বরং এটি অনেক বেশি অর্থনৈতিক স্বার্থ নির্ভর। কাতার হামলার পর জটিল উপসাগরীয় রাজনীতিতে ভারতের অবস্থান কেমন হবে তা নির্ভর করছে সৌদি আমিরাতের অবস্থান, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক, ইরানের ভূমিকা এবং উপসাগরের সামগ্রিক স্থিতিশীলতার ওপর। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো কূটনীতির পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও আঞ্চলিক ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়। ভবিষ্যতে দেশটির বৈদেশিক নীতি সফল হবে কিনা তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষার সক্ষমতার উপর। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 19 সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। একে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। ভোটাভুটির পর জাতিসংঘের ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে, এটা অপ্রয়োজনীয় ও অবৈধ। ইরানের এই রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ইউরোপের 3টি প্রভাবশালী দেশ। এই উদ্যোগ শুধু ভিত্তিহীনই নয়, বরং এটা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়, স্থায়ী অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 4টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ, ভোট দেওয়া থেকে বিরত ছিল 2টি দেশ। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, আলজেরিয়া। আর নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার নেটোর আরেক সদস্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। আগে 2 দফা ড্রোন অনুপ্রবেশের পর এবার 3টি মিগ-31 যুদ্ধ বিমান অনুপ্রবেশের অভিযোগ এস্তোনিয়ার। মস্কোর এমন উস্কানিমূলক আচরণের তাৎক্ষণিক জবাবও দিয়েছে নেটো। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 19 সেপ্টেম্বর রাশিয়ান 3টি মিগ-31 যুদ্ধ বিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরে তাদের আকাশসীমায় ঢুকে পড়ে এবং প্রায় 12 মিনিট অবস্থান করে।
এই ঘটনাকে স্পষ্ট উস্কানি বলে অভিহিত করে নেটোর পরামর্শ চেয়েছে এস্তোনিয়া। এই ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি প্রমাণ বলে অভিহিত করে পশ্চিমা সামরিক জোট নেটো জানিয়েছে এস্তোনিয়ার অনুরোধের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে তারা। বাধা দেওয়া হয়েছে যুদ্ধ বিমানগুলোকে, যাতে নেটোর পক্ষে অংশ নিয়েছিল ইতালি, ফিনল্যান্ড এবং সুইডেনের যুদ্ধ বিমান। এস্তোনিয়া ও নেটোর এমন অভিযোগের জবাবে অবশ্য রাশিয়া বলছে ভিন্ন কথা। মস্কোর দাবি, বিমানগুলো নিরপেক্ষ বাল্টিক সাগরের উপর দিয়ে উঠছিল এবং এস্তোনিয়ার ভাইন্ডুলো দ্বীপ থেকে 3 কিলোমিটার দূরেই ছিল, অর্থাৎ সীমা লঙ্ঘন করেনি রুশ যুদ্ধ বিমান। তবে রাশিয়ার এমন দাবি মানতে নারাজ এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস চাহাকনা বলেন, 12 মিনিটে এই লঙ্ঘন কোনো ছোট বিষয় নয়। এটি নেটোর আকাশ সীমায় একটি বড় ধরনের প্রবেশ। এর বিরুদ্ধে রাজনৈতিক ও প্র্যাকটিক্যাল পর্যায়ে শক্ত জবাব প্রয়োজন। এদিকে নেটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার একের পর এক আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে মস্কোর নতুন কৌশল হিসেবে দেখছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান মিখাল। তার ভাষ্য, ইউক্রেনের যুদ্ধ পরিকল্পনা মতো না চলায় রাশিয়া এখন নেটোভুক্ত দেশগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। নেটোর দেশগুলোকে নিজেদের সীমানা রক্ষা নিয়ে ব্যস্ত রাখতে চায় রাশিয়া, যাতে তারা ইউক্রেনকে কম সাহায্য করতে পারে। ইউক্রেনের নেটো জোটের অংশ হওয়া ঠেকাতে 2022 সালে সামরিক অভিযান শুরু করে মস্কো, যা এখনো চলমান। এর মধ্যেই নেটো সদস্যদের আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়া, যা নিয়ে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়া কি তবে নেটোর সঙ্গে যুদ্ধ জড়াচ্ছে? ইউক্রেনের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপাকে পড়তে পারে রাশিয়া। নতুন যে অস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে ইউক্রেন, তা শুধু রাশিয়া নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য বড় হুমকি। অন্যের দেয়া অস্ত্র দিয়ে যারা এতদিন যুদ্ধ চালিয়েছে, তারা এখন নিজেদের তৈরি অস্ত্রে যুদ্ধ করতে চাইছে রাশিয়ার বিপক্ষে। নেটোতে যোগদানের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় ইউক্রেন এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উপর জোর দিচ্ছে। পশ্চিমা মিত্ররাও এই উদ্যোগে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ইউক্রেনের লক্ষ্য শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষা নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সেনাবাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহ করা। পশ্চিমা মিত্ররা এখন সরাসরি অস্ত্র পাঠানোর বদলে ইউক্রেনের অস্ত্রশিল্পে বিনিয়োগ করছে, যাতে দেশটি সামরিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই পরিকল্পনা সফল হলে ইউক্রেন শুধু নিজের প্রতিরক্ষা নিশ্চিত করবে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হবে। চলমান যুদ্ধে ইউক্রেনের তৈরি অনেক প্রযুক্তি নজর কাটছে। এর মধ্যে রয়েছে একটি কোয়াডকপ্টার ড্রোন, যা রুশ জ্যামিং সিগন্যাল প্রতিরোধ করতে পারে, 20 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উঠতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে 6 কেজি ওজনের বিস্ফোরক নিক্ষেপ করতে পারে। ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, ড্রোন প্রযুক্তিতে ইউক্রেন এখন বিশ্বের শীর্ষে আছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি বিনিময়ে আগ্রহী। এদিকে ইউরোপের দেশগুলো রাশিয়ার হুমকিকে আরো গুরুত্ব সহকারে দেখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন জানিয়ে দিয়েছে ন্যাটো সদস্যদের নিরাপত্তার জন্য শুধু তাদের উপর নির্ভর করা উচিত নয়, তখন ইউরোপে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি বেলারুশ থেকে ছোড়া রুশ ড্রোন পোল্যান্ডে গুলি করে নামানো হলে সেই আতঙ্ক আরো জোরালো হয়। ইউক্রেন এখন চায় অস্ত্র উৎপাদন ক্ষমতা 3 গুণ করতে, যাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বিদেশি সহায়তার উপর নির্ভরতা কমে। প্রতিরক্ষা মন্ত্রীর মতে, 2022 সালের আগে যেখানে দেশের অস্ত্রশিল্প সেনাবাহিনীর মাত্র 10% প্রয়োজন মেটাত, এখন তা বেড়ে 60% দাঁড়িয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাজেট রাশিয়ার তুলনায় অনেক কম হওয়ায় অস্ত্র ও অর্থের জন্য তারা পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে বাধ্য। ইউক্রেন নিজেদের অস্ত্র তৈরি করতে পারলে যৌথ প্রকল্পের মাধ্যমে মিত্র দেশগুলো লাভবান হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের যন্ত্রপাতিগুলো বাস্তব যুদ্ধে পরীক্ষিত, উৎপাদন খরচ কম এবং দ্রুত তৈরি করা সম্ভব, যা একে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। এই যুদ্ধ ইউক্রেনকে দ্রুত উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহার শেখাচ্ছে। এফআরডিএম নামের এক ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানায়, তারা সৈন্যদের কাছ থেকে সরাসরি তথ্য নিয়ে প্রতিনিয়ত ড্রোন উন্নত করছে। তাদের প্রতিষ্ঠাতা ভাদিম ইউনিক বলেন, মানুষ নয়, রোবট যুদ্ধ করুক, এটাই আমাদের দর্শন। তিনি আরো বলেন, সরকার চাইলে আমরা 1.5 মাসের মধ্যে বছরে 10,000 ড্রোন তৈরির ক্ষমতা রাখি। ইউক্রেনের ছোট ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে 15 কিলোমিটারের মধ্যে রাশিয়ার 70% ক্ষয়ক্ষতির জন্য দাবি করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। আর তাদের বড় ও দীর্ঘ পাল্লার ড্রোনগুলো রাশিয়ার ভেতরে 1000 কিলোমিটার দূরত্বেও লক্ষ্যভেদ করতে পারে। এছাড়া ইউক্রেনীয় প্রতিষ্ঠান ইউকেআর আর্মোটেক সাজোয়া যান তৈরি করছে, যা ড্রোন হামলা প্রতিরোধে বিশেষভাবে ডিজাইন করা। নতুন মডেল গুর্জা 2 আরও বেশি সেনা পরিবহন করতে পারবে এবং শিগগিরই এর উৎপাদন শুরু হবে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন বছরে অন্তত $30 বিলিয়ন অস্ত্র তৈরি করতে পারে, যা বর্তমান বাজেটের প্রায় 3 গুণ। তাদের লক্ষ্য কেবল অর্থ নয়, বরং পশ্চিমা অস্ত্র কোম্পানির সঙ্গে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি বিনিময়।
কথার বোমা ফাটিয়ে এবার সারা বিশ্ব নাড়িয়ে দিলেন যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান। তিনি রাশিয়া, চীন ও ইরানের নাম উল্লেখ করে এই দেশগুলোকে যুক্তরাজ্যের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও তার এমন বক্তব্যের পরও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন, রাশিয়া ও ইরান। অবসরে যাওয়ার প্রাক্কালে যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর জানিয়েছেন কোন কোন দেশ পশ্চিমা বিশ্বের জন্য নতুন হুমকি। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন, চীনের কৌশলী অবস্থান এবং ইরানের পরমাণু কর্মসূচি, এই তিনটি বিষয় এখন যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিচার্ড মুর MI6 এর নেতৃত্বে ছিলেন 5 বছর। চলতি মাসের শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। বিদায় ঘোষণার আগে তার এই বক্তব্যকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ এখনও আন্তর্জাতিক নিরাপত্তার কেন্দ্রে রয়েছে, তবে চীন ও ইরানকেও সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। চীনকে তিনি একটি দ্বিমুখী বাস্তবতা হিসেবে বর্ণনা করেন, যেখানে একদিকে রয়েছে সম্ভাবনা, অন্যদিকে হুমকি। যুক্তরাজ্য চায় চীনের সঙ্গে গঠনমূলক ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, তবে শর্ত সাপেক্ষে, যেখানে চীনকে আন্তর্জাতিক নিয়মনীতি ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতি মেনে চলতে হবে। চীনা গোয়েন্দারা ব্রিটিশ রাজনীতি, প্রতিরক্ষা এবং ব্যবসায় সংযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে গুপ্তচর বৃত্তি করছে বলেও তিনি অভিযোগ করেন। রিচার্ড মুর বলেন, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে চীন, ইরান ও উত্তর কোরিয়ার বড় অবদান রয়েছে। বিশেষ করে চীন যেসব প্রযুক্তি ও রাসায়নিক সরবরাহ করছে তা সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য। এই সহায়তায় রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনের কূটনৈতিক সমর্থন পুতিনকে শান্তির বদলে সংঘাত বাড়াতে উৎসাহ দিচ্ছে। তার ভাষ্যমতে পশ্চিমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এমন পথ অবলম্বন করে যা পুরো অঞ্চল অস্থিতিশীল করে তোলে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বিবাদ তৈরি করে, তাহলে এর ফলাফল ইরানকেই ভোগ করতে হবে। 2018 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানও ধীরে ধীরে সেই চুক্তির শর্ত মানা বন্ধ করে দেয় এবং নিজের পরমাণু কর্মসূচি জোরদার করে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে 12 দিনের একটি যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে, যেখানে ইসরায়েল ইরানের একাধিক পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এসব ঘটনার পর তেহরান আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকেও সরে আসে। রিচার্ড মুর বলেন, এই অঞ্চলকে স্থিতিশীল করতে হলে ইরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা তথ্যে এমন কোনো ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না। এই বক্তব্য দিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান পশ্চিমাদের সামনে থাকা বড় নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ভবিষ্যতে বড় বিপদ থেকে বাঁচতে এখন থেকেই এই ঝুঁকিগুলো মোকাবেলা করার আহ্বান জানান প্রবীণ এই গোয়েন্দা প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে আমেরিকা চীন রশি টানাটানি যেন শেষই হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনালাপে তারা টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। তবে বেইজিং এখনো বিষয়টি নিশ্চিত করেনি, ফলে চুক্তির অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এবছর এটি শি এবং ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ। জুন মাসে তারা রেয়ার আর্থ রপ্তানি নিয়ে আলোচনা করেছিলেন। তখন চীন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সীমিত সংখ্যক রপ্তানি অনুমতি দিতে রাজি হয়েছিল। 19 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শির সঙ্গে তার ফোনালাপ ছিল গঠনমূলক এবং তিনি টিকটক নিয়ে আলোচনায় শির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তার দাবি অনুযায়ী আলোচনায় ছিল টিকটকের মার্কিন ব্যবসা কিছু মার্কিন বিনিয়োগকারীর কাছে বিক্রি হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া অবশ্য ফোনালাপের ফলাফল কিছুটা অস্পষ্টভাবে উপস্থাপন করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি টিকটক নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন, তবে সরাসরি কোনো চুক্তির কথা উল্লেখ করা হয়নি। চীনা কোম্পানি বাইডেন্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্র আগেই জানিয়ে দিয়েছিল আমেরিকায় তাদের কার্যক্রম বিক্রি করতে হবে, তা না হলে সেখানে অ্যাপটি বন্ধ হয়ে যাবে। জানুয়ারিতে এমন ঘোষণা দিলেও ট্রাম্প সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থেকেছেন এবং এবার সময়সীমা আরো বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি ও শি বাণিজ্য নিয়েও অগ্রগতি করেছেন। তারা অক্টোবরে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলনে দেখা করবেন। ট্রাম্প আগামী বছরের শুরুতে চীন সফরে যাবেন এবং শিও সময় সুযোগ বুঝে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে। কয়েকটি মার্কিন কোম্পানিতে বিনিয়োগ করবে, যার মধ্যে রয়েছে ওরাকল। এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। তবে বড় প্রশ্ন হলো, কে টিকটকের শক্তিশালী অ্যালগরিদমের মালিক হবে?
এই প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের 17 কোটি ব্যবহারকারীর কাছে কন্টেন্ট পৌঁছে দেয়। এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি বলেন, টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রচুর মূল্য রয়েছে। সিনহুয়া জানিয়েছে, চীন বাজারের নিয়ম মেনে বাণিজ্যিক আলোচনা ও সমাধানকে স্বাগত জানায়। তাদের মতে সমাধান হতে হবে যা চীনের আইন মেনে চলবে এবং দুপক্ষের স্বার্থের ভারসাম্য বজায় রাখবে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রকে চীন কোম্পানির কাছে ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে। চুক্তির অবস্থান নিয়ে বাইডেন্সও কিছুটা ধোঁয়াশা রেখেছে। এক মুখপাত্র জানিয়েছেন, প্রযোজ্য আইন অনুযায়ী কাজ করে টিকটককে যুক্তরাষ্ট্রে চালু রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে দুদেশের প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানানো হবে। এদিকে অনেক মার্কিন আইন প্রণেতা এমনকি রিপাবলিকান দলের কিছু সদস্য এই সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, যদি নতুন মার্কিন টিকটক বাইডেন্সের অ্যালগরিদমের উপর নির্ভর করে তবে চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব থেকে যাবে। কংগ্রেসের চীনা কমিউনিস্ট পার্টি সম্পর্কিত সিলেক্ট কমিটির চেয়ারম্যান জন মুলিনার সতর্ক করে বলেছেন, এই চুক্তি চীনা প্রভাবের ঝুঁকি তৈরি করতে পারে। ট্রাম্প তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগ সব সময় সতর্ক করেছে যে টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চীনের হাতে চলে যেতে পারে, যা অপরিসীম জাতীয় নিরাপত্তা হুমকি সৃষ্টি করে। চীন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে 4 দফা আলোচনা করেছে। আপাতত তারা অতিরিক্ত উচ্চ শুল্ক ও কড়া রপ্তানি নিয়ন্ত্রণ থেকে বিরত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কিছু চীনা পণ্যে ইতোমধ্যে 20% শুল্ক আরোপ করেছে, যেগুলোকে তারা ফ্যান্টানিল পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করে। অন্যদিকে প্রযুক্তি রপ্তানি সীমাবদ্ধতা ও চীনের মার্কিন কৃষি পণ্য কেনার মতো বড় ইস্যুগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। চীন তাইওয়ান সংকটের তপ্ত আবহে তাইপ যেন এক শক্তির ঘোষণা দিল। বৃহস্পতিবার তাইপ অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধনে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক M1A2T অ্যাম্বার্স ট্যাঙ্ক ও হিমার্স রকেট সিস্টেমের প্রথম প্রকাশ্য প্রদর্শনী আয়োজন করে দ্বীপটি। কর্তৃপক্ষ বলছে, এটি তাদের বহুক্ষেত্র ভিত্তিক প্রতিরক্ষা কৌশলের অংশ, যা আক্রমণ ঠেকাতে বড় ভূমিকা রাখবে। 2019 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 108টি অ্যাম্বার্স ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নেয় তাইওয়ান। প্রথম চালানে 38টি ট্যাঙ্ক গত বছরের ডিসেম্বরেই এসে পৌঁছায় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় সৈন্যদের প্রশিক্ষণ। এ বছরের জুলাইয়ে দ্বিতীয় চালানে আসে আরও 42টি ট্যাঙ্ক। সেগুলো রাজধানী তাইপের বালি জেলা হয়ে হোসিনচুর হুকু টাউনশিপের সেনা আর্মার ট্রেনিং কমান্ডে পাঠানো হয়। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে 108টি ট্যাঙ্ক মোতায়েনের কাজ চলবে আগামী কয়েক বছরে। 1980-এর দশকে প্রথম যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যুক্ত হওয়া জেনারেল ডায়নামিক্সের অ্যাম্বার্স ট্যাঙ্ক একাধিক উন্নয়নের মধ্য দিয়ে আজকের M1A2 রূপে পৌঁছেছে। 60 মেট্রিক টন ওজনের এই যুদ্ধজাহাজ 4 জন ক্রু পরিচালনা করে। শক্তিশালী 120 মিলিমিটার কামান, 0.50 ক্যালিবার হেভি মেশিন গান ও M240 মেশিন গান যুক্ত ট্যাঙ্কটিতে আছে উন্নত কম্পোজিট বর্ম। 1500 হর্স পাওয়ারের টারবাইন ইঞ্জিনে এটি ঘন্টায় 64 কিলোমিটার গতি এবং প্রায় 418 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সোভিয়েত মডেল ট্যাঙ্কের তুলনায় তাইওয়ানের প্রতিরক্ষায় এটি বিশাল পরিবর্তন আনবে। অ্যাম্বার্স ট্যাঙ্কের পাশাপাশি সমান আলোচনা এসেছে মার্কিন তৈরি হিমার্স রকেট সিস্টেম। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি অনুযায়ী 29টি লঞ্চার কেনার প্রক্রিয়া চলছে, যার মধ্যে প্রথম ধাপে 11টি ইতোমধ্যে গত বছর তাইওয়ানে পৌঁছেছে। প্রতিরক্ষা প্রদর্শনীতে তাইওয়ানের কর্মকর্তারা জানান, নতুন চুক্তিতে আরও 28টি হিমার্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে সরবরাহ শেষ হলে তাইওয়ানের কাছে থাকবে 57টি ইউনিট। প্রতিটি হিমার্স 6টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট বহন করতে সক্ষম, যার পাল্লা 70 থেকে 85 কিলোমিটার। একই সঙ্গে এটি একটি মাত্র ATACMS মিসাইল নিক্ষেপ করতে পারে, যা প্রায় 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে 5 থেকে 10 মিটার নির্ভুলতায় আঘাত হানতে পারে। গত মে মাসে পিংতুং কাউন্টির জিউপেং ঘাঁটিতে 58তম আর্টিলারি কমান্ডের নেতৃত্বে প্রথম লাইভ ফায়ার মহড়া সম্পন্ন হয়। জুনে তাইওয়ান আর্মি কমান্ড আরও কয়েক দফা পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সক্ষমতা চীনের সম্ভাব্য সমুদ্রপথে অবতরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাম্বার্স ট্যাঙ্ক এবং হিমার্স রকেট সিস্টেমের সংযুক্তি নতুন অস্ত্রের সঙ্গে একটি মাল্টি ডোমেন প্রতিরক্ষা কৌশলের অংশ। এতে রয়েছে ভারী আর্মার, দীর্ঘপাল্লার সুনির্দিষ্ট হামলা এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা। পরিকল্পনা অনুযায়ী এবছরই অ্যাব্রামসের বড় লাইভ ফায়ার মহড়া হবে এবং হিমার্স ইউনিটগুলো নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে মহড়া করবে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রস্তুতি তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতায় গুণগত পরিবর্তন আনবে। চীনও তার অবস্থান স্পষ্ট করেছে। বেইজিংয়ে জিয়াংশান সিকিউরিটি ফোরামের উদ্বোধনী অধিবেশনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন বলেছেন, তাইওয়ান পুনরুদ্ধার যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলার অংশ এবং কোনো বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টা সফল হবে না। তিনি আরও সতর্ক করেছেন, চীনা সেনাবাহিনী সবসময় প্রস্তুত তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টা ব্যর্থ করতে এবং যে কোনো বাইরের সামরিক হস্তক্ষেপ মোকাবিলা করতে। যুক্তরাষ্ট্রের নাম সরাসরি না তুলে ডং ইঙ্গিত দিয়েছেন, বাইরের কোনো শক্তি অঞ্চলকে অস্থিতিশীল করছে ও পক্ষ নিলে পরিস্থিতি জটিল হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে চীনা যুদ্ধজাহাজ ও বিমান প্রায় প্রতিদিনই তাইওয়ান প্রণালীর কাছে মহড়া চালাচ্ছে। বেইজিং বলছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে বল প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনা হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংটে এবং ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি আবারও স্পষ্ট করে বলেছে, তাইওয়ান একটি স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে এখানকার প্রায় 2,30,00,000 নাগরিকের এবং তারা চীনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে তাইওয়ানকে ঘিরে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সামরিক সক্ষমতা জোরদার করতে হিমার্স রকেট সিস্টেম ও অ্যাব্রামস ট্যাঙ্ক সরবরাহ করছে। ওয়াশিংটন স্পষ্ট জানাচ্ছে তাইওয়ানের আত্মরক্ষার অধিকার অটুট। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশও তাইওয়ানের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যভাবে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যাব্রামস ট্যাঙ্ক এবং হিমার্স লঞ্চার তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিক খুলেছে। দ্রুত, শক্তিশালী এবং সুনির্দিষ্ট এই অস্ত্রগুলো পুরনো যন্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকর। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে 108টি ট্যাঙ্ক ও 57টি হিমার্স লঞ্চার পৌঁছালে তাইওয়ান যে কোনো আক্রমণ প্রতিহত করতে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল তাইওয়ানের জন্য নয়, পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। মার্কিন নেতৃত্বাধীন এই উদ্যোগ দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবে কাজ করছে। আধুনিক অস্ত্র ব্যবহারের সুবিধার পাশাপাশি চীনের সামরিক কৌশলের বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, সরবরাহ ও খরচের ভার। দৈনন্দিন মহড়া চললেও সামান্য উত্তেজনাও যে সংঘর্ষের উদ্রেক করতে পারে তা বিশেষজ্ঞরা মনে করছেন। তাইওয়ান প্রণালীতে এমন পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।